যুব সমাজের মুক্তির ৭ দফা আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সঞ্চালক সহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর, সামনে আমাদের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, সকলকে শুভেচ্ছা। বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় ৭১-এর পরে যে ধরনের পরিবেশ, যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমরা ঠিক একই ধরনের পরিবেশ দেখতে পাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছাত্র জনতার মুক্তির আন্দোলন হয়েছিল, সেখানে যুব অধিকার পরিষদ অগ্রগণ্য ভূমিকা রেখেছে। যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন এবং নাদিম হাসান, তারা যাত্রাবাড়ি এরিয়াতে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমাদের মুজাহিদ এখানে আছে, মুজাহিদ দাঁড়াও একটু, মুজাহিদ সামনে আসো, আমার পিছনে আসো। মুজাহিদ সেখানে মঞ্জুর মোর্শেদ মামুনের সাথে ছিল। তার বুকে বুলেট বিদ্ধ হয় এবং সে 2 দিন অচেতন অবস্থায় ছিল। পরবর্তীতে তার অপারেশন করা হয়েছে, এখন আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছে। এই যে আমাদের মুজাহিদ, এরকম হাজারো মুজাহিদের আহত হওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমাদের দল এবং অঙ্গ সংগঠনের এখনো পর্যন্ত 12 জন শহীদ হয়েছে। জামাত বিএনপির পরে রাজনৈতিক দল বিবেচনায় সবথেকে বেশি শহীদ এবং আহত হয়েছে গণ অধিকার পরিষদের। আজকে দেখেন রাজনৈতিক দলগুলোর যে অবদান, সেই অবদানকে ছোট করে দেখা হচ্ছে, খাটো করে দেখা হচ্ছে, তাদেরকে কৃতিত্ব দেওয়া হচ্ছে না। শুধুমাত্র একটি গোষ্ঠী তারা সবসময় দাবি করছে যে আমরাই সব কিছু করেছি, তোমরা আমাদের সাথে কেউ ছিল না। গত 15 বছর যাবৎ জামাত শিবিরের যে অসংখ্য নেতৃবৃন্দ জীবন দিয়েছে, গুম হয়েছে, বিএনপি নেতৃবৃন্দ গুম হয়েছে, জীবন দিয়েছে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ লড়াই করেছে, অসংখ্য নেতৃবৃন্দ কারাবরণ করেছে, শহীদ হয়েছে। তাদের এই অবদান আপনি ভুলে যাবেন? 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। এখন অনেকের বক্তব্য শুনে মনে হচ্ছে যে 18তে কোনো আন্দোলন হয় নাই, এমনি 24 চলে এসেছে। 18তে আমি নিজে একটানা 15 দিন রিমান্ডে ছিলাম। আমার মা রাস্তায় রাস্তায় কিভাবে কেঁদেছে আপনারা দেখেছেন। আমাদের সহযোদ্ধারা যারা গ্রেপ্তার হয়েছিল, তাদের মা বাবারা কিভাবে রাজপথে মুক্তির দাবিতে তারা আন্দোলন করেছে, সকলে দেখেছেন। আমাদের সহযোদ্ধা নুরুল হক নূর, তাকে কিভাবে লাইব্রেরির সামনে সাপের মতন ছাত্রলীগের হায়নারা পিটিয়েছিল, আপনারা সকলে দেখেছেন। আজকে দেখেন বলা হচ্ছে যে আমরাই সব করেছি, 18তে কিচ্ছু হয় নাই। 18-র সাথে নাকি 24-এর কোনো মিল নাই, কেউ কেউ বলছে, সবাই না। 18 সৃষ্টি না হলে 24 সৃষ্টি হতো না। 24 সালে নুরুল হক নূর কি বলেছিল? 90% সরকারের পতন হয়ে গেছে, বাকি মাত্র 10% তোমরা ধাক্কা দাও। সুতরাং গণ অধিকার পরিষদ কি করেছে সমগ্র জাতি জানে। এই কৃতিত্বের লড়াইয়ে আমরা যুক্ত হতে চাই না। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি 18 থেকে 24 বাংলাদেশের মানুষ জানে। যখন আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো, আমাদের কার্যালয় থেকে মিছিল নিয়ে, এবি পার্টির কার্যালয় থেকে মিছিল নিয়ে এবং এনডিএম, আমরা 3টি দল মিলে আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছি। এবং পরের দিন আমরা যারা 18 সালে সংগঠক ছিলাম, এখানে মঞ্জুর মোর্শেদ মামুন, নুরুল হক নূর, আবু হানিফ ফাহিম সহ আমরা নাগরিক প্রতিক্রিয়া সমাবেশের আয়োজন করেছিলাম। সেখানে শহীদুল আলম থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লুৎফর স্যার, এরকম অনেকে এসেছিলেন। আসিফ নজরুল স্যার বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন, আমাদের পক্ষে কথা বলেছেন। নুরুল হক নূর যখন গ্রেপ্তার হয়েছে, তারা বক্তব্য রেখেছেন। আমাদের সেই নাগরিক প্রতিক্রিয়া সমাবেশে মাহমুদুর রহমান মান্না ভাই থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছিলেন। আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে 18 আন্দোলনকে কিভাবে জনগণের মুক্তির লড়াই হিসেবে এই আন্দোলনকে ব্যবহার করা যায়, আমরা সেই কাজ কিন্তু করেছি। রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের সভাপতি নুরুল হক নূর এবং আমরা বিএনপিকে প্রস্তাব দিয়েছিলাম। 18 সালে আমরা এই আন্দোলন করেছি। এটি একমাত্র আন্দোলন যে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হয়। সুতরাং এই আন্দোলনকে পুঁজি করে কিভাবে জনগণের মুক্তি ঘটানো যায় সেই চিন্তা আপনারা করেন। আমরা সেটি জানিয়েছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মাধ্যমে, এবং আমরা তার সাথে সমন্বয় করে আমি এবং আমাদের নেতা নুরুল হক নূর আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করে
তারা যাতে রাজপথে নামে সেই কাজটি আমরা করেছি। আমাদের এখানে যারা আছে 64 জেলায় ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা নেতৃত্ব দিয়েছে। আমরা ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হয়েছে, আপনারা দেখেছেন, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাজমুল হাসান তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সায়েন্স ল্যাবে যে আন্দোলন হয়েছিল আপনারা দেখেছেন, সেই আন্দোলনের নেতৃত্ব ছিল নাজমুল হাসান। এরকম আমাদের সারা দেশের বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দিয়েছে। যুব অধিকার পরিষদ যাত্রাবাড়ি এরিয়াতে যেভাবে সংগ্রাম এবং দুগ্র করে তুলেছিল, এভাবে প্রত্যেকটা জায়গায় যুব নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলে আন্দোলনে তাদের জীবনের সর্বোচ্চ ভূমিকা রেখেছে। কারোর একক অবদানে, একক নেতৃত্বে আন্দোলন সফল হয় না। সুতরাং এই আন্দোলন আমার একার আন্দোলন, আমি নেতৃত্ব দিয়েছি। ভাই কয়েকদিন আগেও তো তোমরা বলেছো জামাত, বিএনপি, হেফাজত, গণ অধিকার পরিষদ সবাই রাজপথে নেমে আসেন, আমরা বিপদের মধ্যে রয়েছে, আমাদেরকে রক্ষা করেন। এখন তোমরা কেন রাজনৈতিক দলগুলো নেতাদের নাম উচ্চারণ করে কেন তোমরা দলগুলোকে এইভাবে খাটো করছো, ছোট করছো? এখনো পর্যন্ত কি ফেসিবাদ পুরোপুরি বিদায় হয়েছে? ওই প্রশাসনে ফেসিবাদ রয়েছে, ওই সচিবালয়ে ফেসিবাদ রয়েছে, পুলিশে ফেসিবাদ রয়েছে, র্যাবে ফেসিবাদ রয়েছে। তাদের বিদায় আমরা এখনো পর্যন্ত শেষ করতে পারলাম না। এখনো তোমরা বিরোধী দলের সমালোচনা করছো কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ভূমিকা আপনারা দেখেছেন। তারা কারফিউ ব্রেক করেছিল, বিএনপি কারফিউ ব্রেক করেছিল, গণ অধিকার পরিষদ ব্রেক করেছিল, জামাত ইসলাম ব্রেক করেছিল। প্রত্যেকটা রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন এই আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। তোমরা জাস্ট সামনে ছিলা, পিছন থেকে কি হয়েছে সেটা তোমরাও জানো, আমরাও জানি। তোমাদের সাথে আলোচনা করে সবকিছু হয়েছে, সুতরাং অস্বীকার করবে না। ইতিহাস লেখা হবে কোথায় কি হয়েছে, তোমাদের সাথে সমস্ত আলোচনা করে সমন্বয় করে হয়েছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর অবদান যদি এখন খাটো করে দেখো, তাহলে সত্য উন্মোচন করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণ অধিকার পরিষদ আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে নিবন্ধন পেয়েছে এবং আমরা সারা দেশে যেভাবে গণ অধিকার পরিষদের গণজোয়ার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন। জেলায় জেলায় মানুষ গণ অধিকার পরিষদে যুক্ত হওয়ার জন্য যেভাবে আকাঙ্ক্ষা ব্যক্ত করছে, এটি আমাদের জন্য একটি অনন্য পাওয়া। সারা দেশের মানুষ এখন গণ অধিকার পরিষদকে নিয়ে স্বপ্ন দেখছে, কারণ গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এই আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছে পুরো জাতি দেখেছে। আমরা যেখানে উপদেষ্টাদের সাথে দেখা করতে যাই, উপদেষ্টারা বলেন যে নূর সাহেব, আমার এই বাড়িতে আপনাদের একটি ভোট আছে। আমার স্ত্রী, আপনার যে বক্তব্য যে 90% পতন হয়ে গেছে আর 10% ধাক্কা দেন, আপনার উপর যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, আমার স্ত্রী পর্যন্ত কান্নাকাটি করেছে, আপনার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। এরকম আমরা যে উপদেষ্টাদের সাথে দেখা করতে গিয়েছি তারা এই কথা বলেছে। আজকে গণ অধিকার পরিষদ এগিয়ে যাচ্ছে, আজকে যুব অধিকার পরিষদ সেখানে অগ্রগণ্য ভূমিকা রাখছে। তারা যে দাবি নিয়ে আজকের এই আয়োজন করেছে, বৈষম্যমুক্ত চাকরি ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি। আজকে দেখেন হাজারো ছাত্র বেকার, হাজারো যুবক বেকার, কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভবপর হয়নি। এই সরকার এসেছে, এই সরকার অনেক কিছু পারবে না, কারণ এই সরকারের কাঠামো দুর্বল এবং ছোট। সেই জায়গায় আগামীতে নির্বাচিত সরকার আসলে অবশ্যই এই দাবি, আমরাও তো সরকারে থাকবো, কারণ আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ কোনো সরকার হতে পারে না। গণ অধিকার পরিষদ যে ভূমিকা রেখেছে, অবশ্যই তারা সরকারে থাকবে এবং তাদের এই দাবি বাস্তবায়ন করা হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং বাস্তবায়নে অগ্রাধিকার। কর্মমুখী শিক্ষার পাশাপাশি যদি আপনি তাকে প্রশিক্ষণ না দেন, যেটি বিদেশে হয়ে থাকে, আমরা দেখি যে সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 2 ঘন্টা করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি করে, পার্ট টাইম চাকরি, এবং এভাবে তাদের যে পড়াশোনার খরচ তারা সেটি কিন্তু সেই চাহিদা পূরণ করতে পারে। বাংলাদেশেও সেই কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আবেদন ফি, অবৈধ সুপারিশ, যে কোনো জামানত এবং বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা। অবশ্যই চাকরিতে আবেদন ফি পুরোপুরি আমার মনে হয় বাতিল করা সম্ভব হবে না। সেক্ষেত্রে সেটি কমানো কিভাবে যায় সেজন্য উদ্যোগ নিতে হবে, আপনাদেরকে কথা বলতে হবে, আন্দোলন চালিয়ে দিতে হবে। এবং চাকরির বয়সসীমা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে। 35 বছর দাবিতে আন্দোলন হচ্ছে দীর্ঘদিন ধরে। আওয়ামী লীগ যখন জোরপূর্বক ক্ষমতায় ছিল
তারা বলেছিল যে আমরা বয়স বৃদ্ধি করব, তারা বৃদ্ধি করে নাই। আমরা মনে করি বর্তমান ব্যবস্থায় অবশ্যই চাকরির বয়স বাড়ানো দরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা একটি কমিশন গঠন করেন, কমিশন গঠন করার মাধ্যমে উদ্যোগ নিন যে 30 থেকে বয়স বাড়িয়ে কত করা যায়, সেটি 32 নাকি 35, সেটি একটি কমিটি গঠন করার মাধ্যমে উদ্যোগ নেওয়া হোক। আমরা স্পেসিফিকভাবে বলছি না, কারণ অনেকে 32 চায়, অনেকে 35 চায়, তা আমরা কোন পক্ষে যাব? যে কারণে আমরা চাই যে একটি কমিশন গঠন করে যৌক্তিকতা বিচার করে বয়স বাড়ানো হোক। তারা আমাদের যুব নেতৃবৃন্দ বলছে যে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে। অবশ্যই এটি যৌক্তিক দাবি এবং এই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি। বেকারদের সুদবিহীন ঋণ, এই দাবি তারা করছে। দেখেন, পুরো বাংলাদেশকে যে সুদ মুক্ত করা দরকার। আজকে সুদের কারণে আমরা দেখেছি গ্রামগঞ্জে সাধারণ মানুষ কিভাবে নিপীড়িত হয়, ঘরের চাল খুলে নিয়ে যায় যদি আপনি কিস্তি না দিতে পারেন। সুতরাং এই যে সুদের ব্যবস্থা, এই ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সুদ কখনোই একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না। সুতরাং সুদের ব্যবস্থার বিকল্প ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে, সেজন্য আমাদের সকলকে কাজ করতে হবে। আমাদের যুব নেতৃবৃন্দ যারা প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে, যাদেরকে ইংরেজিতে বলা হয় ফিজিক্যালি চ্যালেঞ্জড, তাদের 100% অর্থাৎ তাদের সকলকে চাকরির ব্যবস্থার দাবি জানাচ্ছে, অত্যন্ত যৌক্তিক দাবি। আমরা 18 সালে যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তখন কিন্তু আমরা কখনোই বলি নাই যে প্রতিবন্ধী কোটা বাতিল করতে হবে। আমরা মনে করি তাদেরকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তারা 6 নম্বর যে দাবিটি করেছে, 7 নম্বর, যে এই যে যারা বিদেশে যায়, দেখবেন যে কি ধরনের হয়রানির শিকার হয়। একজন মানুষ জমি বিক্রি করে 6 লাখ 7 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে যায়। আসলে কি এত টাকা খরচ হয়? এত টাকা খরচ হয় না। আমরা দাবি করছি যে সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ দিতে হবে এবং একটি ফি নির্ধারণ করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় যুবকদেরকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। এই দালালদের দৌরাত্ম্য এটি বন্ধ করতে হবে। দালালরা এক কথা বলে নিয়ে যায়, কাজ দেয় না, 6 মাস বসিয়ে রাখে। বাংলাদেশ থেকে 6 লাখ টাকা নেয়, সেখানে গিয়ে বলে আরো 6 লাখ লাগবে। এই যে তাদের সাধারণ মানুষকে হয়রানি করছে, এই কারণেই কিন্তু আমরা যেভাবে রেমিটেন্স পাওয়ার কথা ছিল সেটি কিন্তু আমাদের হচ্ছে না। আজকে দেখেন অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। প্রবাসী ভাইরা তারা এই আন্দোলনে যে ধরনের ভূমিকা রেখেছে আমরা সকলে জানি। বাংলাদেশ থেকে শুরু হয়েছিল স্টেপ ডাউন আন্দোলন, আর তারা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিল। প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউন না করত, রিজার্ভ যদি সংকটে না পড়তো, তাহলে এই শেখ হাসিনা বিদায় নিত না। আমরা দেখেছি এই আন্দোলনের প্রভাব কিভাবে পড়েছে, এবং সেই বক্তব্য কিন্তু ওই স্বৈরাচারের দোষর পলক দিয়েছিল যে তোমরা রেমিটেন্স পাঠাও। কিন্তু প্রবাসীরা বলেছে প্রয়োজনে আমার স্ত্রী সন্তান 1 সপ্তাহ না খেয়ে থাকবে, তাও আমরা সরকারের পতন চাই, আমরা আগামী 3 মাস কিন্তু রেমিটেন্স পাঠাবো না। আমরা প্রবাসীদেরকে স্যালুট জানাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে তারা যে ভূমিকা রেখেছে। আমি বক্তব্য শেষ করব। সর্বশেষ যেটি বলতে চাই, এই দেশকে গড়তে হলে জাতীয় ঐক্য এবং সংহতির বিকল্প নাই। জাতীয় সরকার গঠন করার মাধ্যমে জাতীয় মুক্তি নিশ্চিত করতে হবে। ভেদাভেদ এবং হিংসা বিদ্বেষের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। আজকে দেখেন অমুক দল তমুক দলের সমালোচনা করছে, বিএনপি জামাতের সমালোচনা করছে বা আমাদের সমালোচনা করছে। এই সমালোচনার মাধ্যমে রাষ্ট্র গঠন করা যাবে না। এই সমালোচনার সুযোগ নেবে শেখ হাসিনা। শেখ হাসিনা যেমন বলেছে না যে চালচালিয়া বাংলাদেশে চলে আসবে, সে দেশের কাছে আছে। যদি আমরা নিজেরা মারামারি করতে থাকি, সমালোচনায় মগ্ন থাকি, তাহলে শেখ হাসিনা আসলেই বাংলাদেশে ফিরে আসবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে দেওয়া যাবে না। শেখ হাসিনা যে অপরাধ করেছে সে এমনি এমনি ফিরে আসবে আমরা মেনে নিব? তাকে ওই ভারত থেকে গ্রেফতার করতে হবে। বন্দি চুক্তির বিনিময়ে ভারত থেকে গ্রেফতার করে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আর আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না কেন? গণহত্যার দায়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।
সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ এমন অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, আইনাগর সৃষ্টি করেছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে। এরকম দল বাংলাদেশে রাজনীতি করুক, সে দেশের জনগণ চায় না। সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের উদ্যোগ নিতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 40 দিন পার হয়েছে, এখনো পর্যন্ত প্রশাসন সংস্কার করা যায়নি, এখনো পর্যন্ত দোসরদেরকে বিদায় দেওয়া যায়নি। সচিবালয়ে দোসররা অবস্থান করছে, পুলিশ অবস্থান করছে, র্যাবে অবস্থান করছে, যে কারণে দেখেন যে আজকে রাষ্ট্র স্থবির অবস্থায় রয়েছে। এই রাষ্ট্রকে সচল করতে হলে সকল রাজনৈতিক দলের সহযোগিতা দরকার, সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। তারা যদি মনে করে যে 17 জন সব করে ফেলবে, সেটি পারবে না। এক একজন 2 থেকে 3টা মন্ত্রণালয়, এটি সম্ভব নয়। সুতরাং আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদ, এটির পরিধি বাড়াতে হবে। 17 জনের মাধ্যমে সংস্কার সম্ভবপর নয়, এর পরিধি ন্যূনতম 50 জন করতে হবে। তাহলেই রাষ্ট্রকে সচল করা যাবে এবং রাষ্ট্র সংস্কার সম্ভবপর হবে। অল্প কিছু মানুষের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করা যায় না, সকলের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন হয়। যুব অধিকার পরিষদ আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছিল, তারা স্যালুট পাওয়ার যোগ্য। তাদেরকে আমরা স্যালুট জানাই। তারা জীবনের সর্বোচ্চ দিয়ে তারা ভূমিকা রেখেছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের এই আজকের আয়োজনে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।